Hello dear guys, welcome back again to my YouTube channel s.english tutorial. আশা করি সবাই ভালো আছো। আজকের আমি পড়াবো ক্লাস 11 এর একটি গল্প দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ written by sister Nivedita who was born in 1867 and she died in 1911. Source of this story, এই গল্পের যে উৎস, The Master as I Saw Him, and the publication of the story, এই গল্পের যে প্রকাশনা বা প্রকাশ পেয়েছিল কত সালে, in 1910. ক্যারেক্টার্স, এখানে বেশ কতগুলো চরিত্র আছে। তাদের মধ্যে মেজর ক্যারেক্টার হচ্ছে স্বামী বিবেকানন্দ অ্যান্ড সিস্টার নিবেদিতা, অ্যান্ড মাইনর ক্যারেক্টার মাদার কালী অ্যান্ড শ্রীরামকৃষ্ণ পরমহংস। তো এখানে দেখব আমরা যে মাদার কালীর ওরশিপার ছিলেন একজন শ্রীরামকৃষ্ণ পরমহংস অ্যান্ড হিজ ডিসিপল, এবং তার শিষ্য ছিলেন কে স্বামী বিবেকানন্দ, এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন কে সিস্টার নিবেদিতা। সেই জন্য সিস্টার নিবেদিতাকে বলা হতো কিন্তু যে স্পিরিচুয়াল ডটার অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক কন্যা বলেও বলা হতো। তো দেখো, এই গল্পটা অ্যাকচুয়ালি হচ্ছে বর্ণনা করেছে দ্য ওরশিপার অফ কালী। তোমরা দেখতে থাকো খালি শেষ পর্যন্ত যে কালীর আরাধনা বা এই স্বামী বিবেকানন্দ যে কিভাবে ভক্ত ছিল মায়ের, এখানে মাদার বলতে মাদার কালীর কথা বলা হয়েছে অ্যান্ড স্বামী বলতে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। তো চলো শুরু করি। দ্য স্টোরি অফ গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ দ্য স্বামীজ লাইফ, স্বামীজির জীবনের যে অংশটা আমার চোখে পড়ে, গ্লিমস মানে হচ্ছে ঝলক বা যে অংশটাই বলতে পারি, যে যতটুকু আমার চোখে আসে বা আমার চোখে পড়ে স্বামীর জীবনের, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, একেবারে এককভাবেই সেটা অসম্পূর্ণ। ইফ ইট কন্টেন্ড নো মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, যদি সেটাতে কোনো উল্লেখ না থাকে, মেনশন মানে হচ্ছে উল্লেখ করা, এই যে কন্টেন্ট মানে হচ্ছে ধারণ করা, তাহলে যদি সেই অংশটাতে না থাকে ওরশিপ অফ দ্য মাদার, মায়ের যে পূজা অর্চনা বা মায়ের প্রতি যে ভক্তি, এইটা যদি না থাকে তাহলে সেই লেখালেখিটা বা স্বামীজির জীবনের সেই অংশটা কিন্তু অসম্পূর্ণ। অর্থাৎ এই কথার মধ্য দিয়ে বলতে চাইলেন যে ইন এভরি পার্ট অফ স্বামী বিবেকানন্দ দেয়ার ওয়াজ টাচ অফ মাদার ওরশিপ, যে মায়ের যে আরাধনা সেটা তার জীবনের প্রত্যেক অংশেই অতপ্রতভাবে জড়িত ছিল। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিক যে কথাবার্তা, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সর্বদাই উপলব্ধি করেছি। তাহলে অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, আর ফেল্ট মানে হচ্ছে উপলব্ধি করা। আমি সর্বদাই উপলব্ধি করেছি দ্যাট যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, তার সচেতনতার মধ্যে দুটো উপাদান সর্বদাই থাকতো। তাহলে এখানে শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে যে হাউ মেনি এলিমেন্টস ওয়ার ইন হিজ কনসাসনেস, তার সেই সচেতনতার মধ্যে কতগুলো উপাদান ছিল, অবশ্যই সেটা হয়ে যাবে টু এলিমেন্টস। তাহলে তার সচেতনতার মধ্যে কিন্তু দুটো এলিমেন্ট বা দুটো উপাদান ছিল। আনডাউটেডলি, পরের স্ট্যাঞ্জা, আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, নিঃসন্দেহে তিনি জন্মেছিলেন ব্রহ্মজ্ঞানী হয়ে, অর্থাৎ ব্রহ্মা বা সৃষ্টিকর্তার জ্ঞান তার মধ্যে অন্তর্নিহিত ছিল জন্ম থেকেই। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেভাবে রামকৃষ্ণ পরমহংস বারবার করে বলেছেন, ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে বারবার করে বলা, আর ইনসিস্ট মানে হচ্ছে উদ্বুদ্ধ করা বা উল্লেখ করা বা জোর দিয়ে বলা। তো রামকৃষ্ণ পরমহংস বারবার করে বলেছে, অর্থাৎ উদ্বুদ্ধ করেছে, উৎসাহ জাগিয়েছে স্বামী বিবেকানন্দকে এটা বলে যে সে জন্ম থেকেই একজন ব্রহ্মজ্ঞানী। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন তার বয়স ছিল মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, সে খেলতে বসে, হি হ্যাড ডেভেলপড,
সে উন্নতি সাধন করেছিল বা ক্ষমতা অর্জন করেছিল, দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সমাধিতে প্রবেশ করার ক্ষমতা। অর্থাৎ সমাধিতে প্রবেশ করার ক্ষমতা বলতে এখানে বোঝানো হয়েছে যে দেবমূর্তিগুলোর মধ্যে তাদের সঙ্গে যে কথোপকথন, সেই ক্ষমতা তিনি কিন্তু অর্জন করেছিলেন। দ্য রিলিজিয়াস আইডিয়াজ, ধর্মীয় যে ধারণাগুলো, টুয়ার্ডস হুইচ, যেগুলোর প্রতি হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, যেগুলোর প্রতি তিনি আকৃষ্ট ছিলেন। এখানে এই যে গ্র্যাভিটেটেড কথার অর্থ হচ্ছে আকৃষ্ট হওয়া বা অ্যাট্রাক্টেড। তো যেগুলোর প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন আর হাইলি অ্যাবস্ট্রাক্ট, সেগুলো ছিল একেবারেই বিমূর্ত, অ্যান্ড ফিলোজফিক্যাল এবং দার্শনিক। তাহলে তিনি যে ধর্মীয় ব্যাপারগুলোতে বিশ্বাস করতেন সেগুলো কিন্তু একেবারেই ছিল অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ বিমূর্ত, হুইচ ক্যান নট বি সিন বাট বিলিভড, যেগুলোকে তিনি দেখতে পেতেন না কিন্তু বিশ্বাস করতেন। দ্য ভেরি রিভার্স অফ দোজ, এগুলো কি ছিল? এগুলো খুব উল্টো ছিল। এখানে রিভার্স মানে হচ্ছে উল্টো, অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ ইডিওলেট্রাস, অর্থাৎ মূর্তি পুজোর ঠিক বিপরীতটাতে তিনি বিশ্বাস করতেন। অর্থাৎ আমরা জানি যে দেখে আর না দেখে দুই রকমের বিশ্বাস আছে, যে হিন্দুরা কিন্তু দেখেই বিশ্বাস করে, অর্থাৎ তাদের একটা কোনো মূর্তিকে সামনে রেখে পুজো করে, এবং মুসলিমদের কিন্তু না দেখে বিশ্বাস। তো তিনি কিন্তু এভাবেই না দেখে বিশ্বাস করতেন, অর্থাৎ মূর্তি পুজোতে তিনি বিশ্বাস করতেন না। ইন হিজ ইউথ, যুবককালে অর্থাৎ ছোটোবেলাতে, অ্যান্ড প্রেসুমেবলি অর্থাৎ পারহ্যাপস বা সম্ভবত, হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, যখন তিনি ইতিমধ্যেই কি করেছেন, কাটিয়ে দিয়েছেন সাম টাইম, কিছু সময়, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ পরমহংসের অধীনে বা তার যে শিষ্যত্বে আসার পরে যখন তিনি কিছুটা সময় কাটিয়েছেন, হি বিকেম আ ফর্মাল মেম্বার অফ দ্য সাধারণ ব্রাহ্ম সমাজ, তিনি হয়েছিলেন একজন সাধারণ ব্রাহ্ম সমাজের সদস্য। ইন ইংল্যান্ডে অ্যান্ড আমেরিকা, এবং আমেরিকাতে, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ, কখনোই তিনাকে জানা যায়নি বা এটা শোনা যায়নি, প্রিচ মানে প্রচার করতে, এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম, কোনো কিছু তিনি কখনোই প্রচার করেননি যেগুলো নির্ভর করে স্পেশাল ফর্মের উপরে, অর্থাৎ নির্দিষ্ট গঠন বা আইডলের উপরে, দেবমূর্তি বা কোনো ঠাকুরের উপরে তিনি এই রকম কিছু প্রচার করেননি কখনো। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, অর্থাৎ ব্রাহ্ম সাক্ষাৎ বা ব্রাহ্ম যে বিবেচনা, তার উপলব্ধি করা, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। অ্যান্ড দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রাইন, এবং যে অদ্বৈত দর্শন সেটাই ছিল তার কাছে সবচেয়ে উত্তম বা সবচেয়ে ভালো। ডক্ট্রাইন মানে হচ্ছে মতবাদ। তাহলে তিনার মতে কিন্তু অদ্বৈত এবং যে দর্শন বা অদ্বৈত দর্শন সেটাই কিন্তু ছিল সবথেকে উত্তম, সবথেকে ভালো প্রথা। দ্য ভেদাস অ্যান্ড উপনিষদস হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, তাহলে বেদ এবং উপনিষদ ছিল তেনার একমাত্র প্রমাণ্য গ্রন্থ। স্ক্রিপচারাল মানে হচ্ছে ধর্মীয়, অথরিটি বলতে কর্তৃপক্ষ, অর্থাৎ এখানে প্রমাণ্য বা প্রমাণ দেওয়ার জন্য একমাত্র যে তিনি গ্রন্থ বেছে নিয়েছিলেন, যেটা থেকে তিনি প্রমাণ করতেন বা যেটাতে তিনি খুব বেশি বিশ্বাস করতেন, সেটা ছিল হচ্ছে বেদ এবং উপনিষদ। পরের প্যারাতে বলছে অ্যান্ড ইয়েট, এবং তবু সাইড বাই সাইড দিস, তাহলে এটার পাশাপাশি বা এটা ছাড়াও, ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটাও সত্য যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার, ভারতে মা শব্দটি ওয়াজ ফর এভার অন হিজ লিপস, সর্বদাই তার মুখে লেগে থাকতো। হি স্পোক অফ হার, সে সর্বদাই তার কথা বলতো।
অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, আমরা যেভাবে পারিবারিক জীবনে অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার, আমরা খুবভাবে পরিচিত ইন দ্য হাউস হোল্ড লাইফ, তাহলে পারিবারিক জীবনে যেভাবে আমরা কারোর প্রতি বা কাউকে যদি চেনাশোনা থাকে বা আমরা রিয়েল মাদারের কথা বলি, তাকে যেভাবে বারবার করে উল্লেখ করি আমরা পারিবারিক জীবনে, ঠিক একই রকমভাবে তিনি তার কথা বলতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, তার কথা সব সময় বা সর্বদাই তার মুখে লেগে থাকতো। কনস্ট্যান্টলি মানে অনবরত, প্রিঅকুপাইড মানে হচ্ছে পূর্ব দখল করে রাখা, অর্থাৎ স্বামী বিবেকানন্দের মনটাকে কিন্তু সর্বদাই দখল করে রাখতো মাদার কালী। লাইক আদার চিলড্রেন, অন্য শিশুদের মতোই, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সর্বদা ভালো ছিলেন না। সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো তিনি দুষ্টু হতেন, অ্যান্ড রিবেলিয়াস এবং বিদ্রোহী। বাট অলওয়েজ টু হার, কিন্তু সর্বদাই তিনি তার কাছে, এই হার মানে হচ্ছে মাদার কালী, অর্থাৎ সর্বদাই তিনি তার কাছে কি ছিলেন, অবলাইজড ছিলেন, বা বলতে পারি আমরা গ্রেটফুল ছিলেন, কৃতজ্ঞ ছিলেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট, তিনি কখনোই আরোপিত করেননি টু এনি আদার, অন্য কারোর উপরে কিছু চাপিয়ে দেননি। দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, যেটা ঘটেছে, বিফেল মানে বলতে পারি হ্যাপেন্ড, তো যেটা ঘটেছে সেটা তিনি কখনোই অন্য কারোর উপরে তার কারণটা চাপিয়ে দেননি, ভালো কিংবা খারাপ যাই হোক। তিনি কিন্তু সর্বদাই তাহলে রিয়েলিস্টিক, অর্থাৎ যে বাস্তব সেটাকে তিনি কিন্তু মেনে নিতেন। অন আ সার্টেন সোলেম অকেজান, একটা নির্দিষ্ট, সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট, সোলেম অকেজান গম্ভীর কোনো একটা উপলক্ষ বা কোনো অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু আ ডিসিপল, তিনি কি করতেন, দায়িত্ব দিতেন। এন্ট্রাস্টেড মানে হচ্ছে গিভ দ্য চার্জ বলতে পারি, যে দায়িত্ব দিয়ে দিতেন টু এ ডিসিপল, ডিসিপল মানে হচ্ছে শিষ্য, তো তিনি তিনার কোনো শিষ্যকে দায়িত্ব দিতেন এই প্রেয়ার টু হার, তার কাছে। এখানে হার মানে হচ্ছে কি না, হার মিন্স মাদার কালী, দেখো তার প্রসঙ্গ আসছে খালি। দ্যাট ইন হিজ ওন লাইফ, যেটা তার নিজের জীবনে হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভ্যারিটেবল চার্ম, যেটা নিজের জীবনের মন্ত্রের মতো কাজ করত। এখানে অ্যাক্টেড মানে হচ্ছে ওয়ার্ক বলতে পারি, যেটা নিজের জীবনে, অর্থাৎ যে মন্ত্রটা পাঠ করে তিনি বিভিন্ন ফল পেতেন জাদুর মতো, সেই মন্ত্রটা তিনি কিন্তু তিনার এক ডিসিপল বা কোনো শিষ্যকে তিনি দায়িত্ব দিয়ে যেতেন, যে কোনো অনুষ্ঠানের মধ্যে এটা যদি পাঠ করা যায় তাহলে সফলতা আসবে। অ্যান্ড মাইন্ড, হি অ্যাডেড সাডেনলি, এবং হঠাৎ করে তিনি বলে উঠতেন, এবং মনে রেখো, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ারসনেস, তিনি হঠাৎ করে ঘুরে পড়তেন যেন প্রায় একেবারে ভয়ানক রূপে, আপন দ্য রিসিভার, যে গ্রহণ করত বা যে গৃহীতা, যে তার এই বক্তব্যটা তার সেই ডিসিপল গ্রহণ করত, তার প্রতি হঠাৎ করে তিনি বলে উঠতেন যেন রাগান্বিতভাবে, যে তুমি মনে রেখো, এটা কি মনে রাখবে, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, তুমি যখন তার কাছে কিছু চাইবে, হোয়েন ইউ সে মিন্স ওয়ান্ট বলতে পারি, যে কিছু তুমি চাইবে তার কাছে, মেক হার লিসেন টু ইউ, তাকে তোমার কথা শোনাতেই হবে, অর্থাৎ তোমাকে বাধ্য করতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে জানি যে একটা কিননেস থাকে, আমরা যদি বাড়িতে মায়ের কাছে কিছু যদি আমরা কিছু চাই বা বায়না ধরি, তাহলে কিন্তু আমরা সেটা নিয়েই ছাড়ি। তো অর্থাৎ বলছে যে এখানে কিন্তু না বললে চলবে না, তার কাছ থেকে জোর করে কি করতে হবে, তোমাকে সেটা অর্জন করতে হবে। নান অফ দ্যাট ক্রিঙ্গিং টু মাদার, এবং এই মায়ের কাছে কিন্তু তোমাকে, ক্রিঙ্গিং মানে হচ্ছে যে ভয় পেয়ে বলা বলতে পারি, ক্রিঙ্গিং মানে হচ্ছে নত হওয়া বা ভয় পেয়ে বলা। রিমেম্বার, মনে রেখো, এভরি নাও অ্যান্ড দেন, সর্বদা হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশানস, এবং তিনি এটা বলতে বলতে হঠাৎ করে আবার অন্য দিকে চলে যেতেন, অর্থাৎ তিনি কিন্তু রেস্টলেস হয়ে পড়তেন, বলতেন আবার একটা কথা বলতে বলতে আবার বলতেন, মনে রেখো, প্রত্যেক সময়ে
হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট, নতুন কিছু খণ্ড নিয়ে অর্থাৎ তিনি নতুন কিছু অংশ নিয়ে বর্ণনা করতেন। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, তার ডান হাত সর্বদা আশীর্বাদের জন্য উঠে থাকে। আমরা জানি যে যে কালীর যে মূর্তিটা সেখানে দেখি যে আমরা একটা হাতটা উপরের দিকে থাকে। দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, এবং বাম হাতটা কিন্তু একটা তরবারি বলতে যে কালীর যে খড়গটা থাকে সেটা কিন্তু ধরে রাখে। হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপটাই কিন্তু আশীর্বাদ। অর্থাৎ কালীর যে এই রূপটা দেখে হয়তো অনেকেই বলতে পারে যে রূপটা প্রচণ্ড ভয়ঙ্কর, কিন্তু তার এই অভিশাপটাই কিন্তু আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড এ লং রিভারি, এবং তিনি হঠাৎ করেই বলে উঠতেন যে তিনার অভিশাপটাই আশীর্বাদ, যেটা তিনি হঠাৎ করে একটা বিস্ময়ের সাথে বলতেন। এবং এন্ডেড এ লং রিভারি, যেন এতক্ষণ তিনি একটা এন্ডেড রিভারি মানে হচ্ছে দিবাস্বপ্ন বা ডে ড্রিম, তিনি যেন এতক্ষণ দিবাস্বপ্ন দেখছিলেন। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, অথবা কি হয়ে পড়তেন তিনি অর্ধ গীতিকার হয়ে পড়তেন। ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, অর্থাৎ যে ইন্টেন্সিটি কথার অর্থ হচ্ছে যে গভীরতা, তিনি যেন গভীরভাবে মগ্ন হয়ে থাকতেন তার যে অনুভব বা তার যে সেই ফিলিংয়ের মধ্যে। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন, একেবারে অন্তরের অন্তঃস্থলে, এই যে হার্ট অফ হার্ট বলতে একেবারে অন্তরের গভীরে বা অন্তরের অন্তঃস্থলের মধ্যে। ফ্ল্যাশিস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, এবং যেখানে চকচক করত কালীর সেই লাল রঙে রক্ত মাখা সেই খড়গটি বা ছুরিটি। ওরচিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, এবং যে পূজারী, কালীর যে পূজারী তারা কিন্তু একেবারে তাদের জন্ম থেকেই ইন হার ইনকারনেশন অফ দ্য সোর্ড, তার সেই তরবারিতে, অর্থাৎ তার যে ওরচিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, এবং তারা জন্ম থেকেই এই মাদার কালীর একেবারে ভক্ত। ইন হার ইনকারনেশন অফ দ্য সোর্ড, সেই তরবারির যে অবতারগুলো যাদেরকে দেখা যাচ্ছিল তারা একেবারেই জন্ম থেকেই কিন্তু কালীর ভক্ত ছিল। তো এই টেক্সটটা ছিল বড় বেশ, তাই করতে পারলাম না শেষ। নেক্সট পার্টে তোমরা আবার দেখে নেবে পরবর্তী অংশটা। আশা করি বোঝা গেল। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে সবার প্রথমে ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। এছাড়াও কিন্তু এই টেক্সটের এক এক করে কিন্তু এমসিকিউ যে পার্টগুলো, অর্থাৎ যেগুলো সম্ভাব্য পরীক্ষার জন্য, সেগুলো এক এক করে আসবে। তোমরা প্রথমে টেক্সটটা দেখে নাও, তারপরে আমি এমসিকিউগুলো এক এক করে ছাড়তে থাকবো।